শহীদ পরিবারদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। ওখানে বক্তারা চিৎকার করে বলেছেন শহীদ পরিবারের সদস্যরা যে আজকে উপদেষ্টা মন্ডলীর অনেকে আসার কথা ছিল, কেউ আসেনি এখানে। আমি একজনের সাথে কথা বলতে গিয়েছি, তিনি আমাকে বলেছেন আপনার সাথে কথা বলার সময় নেই, আমি আমার নির্বাচনী এলাকায় প্রোগ্রাম করতে হবে। এই মানুষগুলো হচ্ছে এনজিও প্রতিনিধি, বিদেশ থেকে বিভিন্ন প্রজেক্টের নামে কোটি কোটি টাকা বাংলাদেশে আনেন, বিল ভাউচার করে তারা খান, তাদের কোনো জবাবদিহিতা নাই। এই মানুষগুলো আজকে আমাদের রাষ্ট্র পরিচালনা করছে। এরা যাওয়ার পরে আমরা জানতে পারবো যে আমাদের বিল ভাউচারের কি অবস্থা করছে তারা। এই জুলাই বিপ্লব হয়েছে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য নয়। জুলাই বিপ্লব হয়েছে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, জুলুমমুক্ত, নির্যাতনমুক্ত একটি সমাজ গঠনের জন্য। গত এক বছরে যারা রাজনীতিবিদ আছেন তাদের আচরণে আমার মনে হয়নি যে ওনারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। জুলাই সনদ কেন এক বছর পরে এসে হতে হলো, এটা আমার প্রথম প্রশ্ন। নতুন সরকার গঠনের পরপরই কেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য কাড়াকাড়ি শুরু না করে ওনারা কেন জুলাই সনদ নিয়ে আগে সরকারকে চাপ দিয়ে যত দ্রুত সম্ভব জুলাই সনদ করা হয়নি, এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আমার পূর্বে এক বক্তা বলে গেছেন, আমরা সবাই জনগণ এবং গণতন্ত্রের কথা বলি, ক্ষমতায় গিয়ে আমরা জনগণকে গলা টিপে মারি, গণতন্ত্রকে হত্যা করি। এদের জন্মলগ্ন থেকে এটা শুরু হয়েছে। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে শেখ সাহেব সারা জীবন জনগণের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। উনি ওনার অসমুক্ত আত্মজীবনী বইয়ে আছে যে গণতন্ত্র একটি শক্তিশালী বিরোধী দল না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না। উনি ক্ষমতায় এসে যখন ওনার অপশাসনের বিরোধিতা শুরু করলো, জাসদ গঠন করলো, হাজার হাজার আপনারা জানেন জাসদ নেতাকর্মী হত্যা করেছে। এবং এক পর্যায়ে এসে আপনারা শুনেছেন গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছেন। এরপরে যত সরকার এসেছে সবাই ক্ষমতায় গিয়ে নিজের এবং দলের আখের গুছিয়েছেন, কেউই সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য, একটা কল্যাণ রাষ্ট্রের জন্য তৈরি করেনি, কাজ করেনি। আজকে সমাজের এত অস্থিরতা, গত 54 বছরে কেউ সুনাগরিক গঠনের জন্য কাজ করেনি। সব পৈশাচিক হয়েছি আমরা শিক্ষিত অমানুষ হয়েছি। আমি বিশ্বাস করি নির্বাচন যখনই হয়, নির্বাচন পরবর্তী সরকার এই জুলাই সনদকে সত্যিকারভাবে মূল্যায়ন করবে না। আজকে এক বছর পরেও এই জুলাইয়ের শহীদদের, জুলাইয়ের আহতদের কোন রকমের মূল্যায়ন যথাযথ হয়নি আমি মনে করি। তারা অবহেলিত। আমি গত মাসে শহীদ পরিবারদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। ওখানে বক্তারা চিৎকার করে বলেছেন শহীদ পরিবারের সদস্যরা যে আজকে উপদেষ্টা মন্ডলীর অনেকে আসার কথা ছিল, কেউ আসেনি এখানে। আমি একজনের সাথে কথা বলতে গিয়েছি, তিনি আমাকে বলেছেন আপনার সাথে কথা বলার সময় নেই, আমি আমার নির্বাচনী এলাকায় প্রোগ্রাম করতে হবে। যে জুলাইয়ের শহীদদের রক্তের উপরে আজকে সবাই আমরা দাঁড়িয়ে কথা বলছি, যে জুলাইয়ের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সরকার ক্ষমতায় আছে, তাদের জন্য আমাদের সময় নেই। আমরা শুধু ক্ষমতার কারাগারির জন্য রাজনীতির ময়দানে চিৎকার চেঁচামেচি করছি। কতজন জুলাই শহীদ নিয়ে গত এক বছরে কতটুকু কথা বলেছেন, আই এম ভেরি সরি। আমি মনে করি সবাই জনগণের কথা বলে, গত 3 নির্বাচন সবাই বলে যে জনগণের মধ্যে প্রতিফলন হয়নি। আমি মনে করি গত 4 নির্বাচন, 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, আমি তখন সেনাবাহিনীতে ছিলাম, আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে ওটাও একটা ইঞ্জিনিয়ার ইলেকশন ছিল। সুতরাং 3 নির্বাচন হোক, 4 নির্বাচন হোক, এক প্রকৃত অর্থে জনগণ কাকে চায় এটা আমরা জানি না। সুতরাং এটার গণভোট ছাড়া এটার কোনো আমি অন্য বিকল্প দেখি না আমার দৃষ্টিতে। জনগণের সত্যিকার প্রতিফলন হবে এই গণভোটের মাধ্যমে। এবং শুধু এটাই না, আমি এই প্রসঙ্গে এটা বলতে চাই, আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে 3রা সেপ্টেম্বর মুক্তির পরে আমার প্রথম প্রেস কনফারেন্সে এই সংবিধানটাকে আমি বৈধ বলি না। আমার আগে বক্তা বলে গেছেন যে 70-এর নির্বাচনের যে দল, তাদের
ম্যানিফেস্টো ছিল, 6 দফার ম্যানিফেস্টো ছিল যে পাকিস্তানের সংবিধান দিয়ে পাকিস্তান রাষ্ট্র চালাবে। তাদের কোনো স্বাধীন রাষ্ট্র চালানোর জন্য জনগণ ম্যান্ডেট দেয়নি, তাদের কোনো সংবিধান প্রণয়নের জন্য জনগণ ম্যান্ডেট দেয়নি। কিন্তু তারা পাকিস্তান আমাদের উপর 25 মার্চ অপারেশন স্টারলাইটের মাধ্যমে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আমাদের বিকল্প ছিল না, আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি। কিন্তু তখন পর্যন্ত ম্যান্ডেট ছিল না যে আমরা একটা সংবিধান প্রণয়ন করব। আমি 2007 সালে ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞাসা করেছিলাম যে এই সংবিধান অবৈধ, আপনারা তো জনগণের ম্যান্ডেট নেননি। উনি বলেছিলেন যে আমাদের তো তখন একটা দেশ চালানোর জন্য সংবিধান একটা দরকার ছিল। আমি বলেছি হ্যাঁ দরকার ছিল, কিন্তু আপনারা একটা ম্যান্ডেট করা উচিত ছিল, একটা জনগণের ভোট নেওয়া উচিত ছিল। যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল তারাও তখন জনগণের এই সংবিধানের পক্ষে মত দিলেন, কারণ ওটি তখন বাস্তবতা ছিল। আপনারা যদি করেননি আমি এটাকে অবৈধ মনে করি। তো আমি মনে করি এই জুলাই সনদের গণভোট সাথে সাথে এইটার গণভোট হওয়া উচিত যে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন করা দরকার। সংস্কার দিয়ে কিছু হবে না, একটা জিনিস জোড়া তালে দিয়ে কত জ্বালানো যেতে পারে। তো আমি আজকে প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত, এবং এটা মনে করি যে দেশব্যাপী এটার জন্য একটা গণজোয়ার সৃষ্টি হওয়া উচিত, জনমত সৃষ্টি হওয়া উচিত, যেন আমরা একটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে স্বীকৃতি দেই। আর না হলে এটার ভবিষ্যৎ কি হবে আমি সন্দিহান। এই জুলাই সনদের সাথে আমরা যদি যথাযথ মূল্যায়ন না করি, জুলাই শহীদদের সাথে আহতদের সাথে যদি আমরা যথাযথ মূল্যায়ন না করি, ইতিহাস আমাদের কোনো ক্ষমা করবে না। আমি আশা করি সবাই যারা আছেন এ ব্যাপারে সচেতন থাকবেন এবং এটার জন্য জনমত গঠনের জন্য চেষ্টা করবেন, এবং সরকার যেন এটা বাস্তবায়ন করে আমি সে আশা করে প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুটি কথা বলে আমার বক্তব্য খুবই সংক্ষেপে শেষ করব। প্রথমত, আমরা যেদিন দেখলাম যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেখানে আমিও ছিলাম। সেখানে বের হওয়ার সময় দেখলাম যে সবাই খুব আনন্দিত, উৎফুল্ল, এবং সবাই বলছে যে আমরা এটাকে অভিনন্দন জানাই, অমুক করছি তমুক করছি বলছে। কিন্তু এর পরের দিন থেকে দেখলাম এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এর ভিতরে অনেক কিছু নাই, অনেক বাদ পড়েছে, অনেক সমালোচনা, অনেক ক্রিটিসাইজ আমরা লক্ষ্য করেছি। ওদিন আমিও বক্তব্য দিয়েছিলাম, আমি বলছিলাম যে এই বিষয়টা সম্পর্কে আমরা একবারে অন্ধকারে, বৃষ্টির ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা কি পড়ছে তাও আমরা বুঝতে পারি না, যার কারণে না পড়ে এটার কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা শুনেছিলাম যে বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামীর কাছে ঘোষণাপত্র প্রেরণ করা হয়েছে এবং তারা দেখবেন, তারা হচ্ছে বাংলাদেশের বড় দল, তারা দেখছেন। কিন্তু এখন দেখলাম যে তারাই প্রবল বিরোধিতা করতেছেন যে এর ভিতরে অনেকগুলো গ্যাপ রয়েছে, অনেকগুলো বক্তব্য আসে নাই, বেশ মেইন পয়েন্টগুলো বাদ করেছেন। তো যাই হোক, আমি জুলাই সনদ নিয়ে দু একটি কথা বলতে চাই। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে যে কয়েকজন নিয়মিত দর্শক বলেন আর অংশীজন বলেন, এর ভিতরে আমি একজন। তা আমরা মনে করি যে আজকে আমাদের এই কমিশন বলেছে যে 2 বছরের মধ্যে যেই সরকার ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় গিয়ে তারা এই ঐক্যমত্য যেগুলো পোষণ করা হয়েছে এগুলো বাস্তবায়ন করবে। তার আগে আমরা শুনেছি যে আমাদের সর্বোচ্চ আদালতের কাছে প্রেরণ করা হবে, কিভাবে তার বাস্তবায়ন করা হবে। আমি মনে করি বাংলাদেশের এখন প্রধান যেই সমস্যা, আমাদের এলাকাগুলোতে, গ্রামাঞ্চলে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলার চরম অবনতি। এই সরকার বিগত 1 বছরে তাদের সফলতা ব্যর্থতা আসলে নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এই কারণ এই প্রধান উপদেষ্টার পরে যারা আছেন তাদের কারোরই দুয়ানার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র এবং একটা জনগণের আশা আকাঙ্ক্ষা বোঝার মতো। এই মানুষগুলো হচ্ছে এনজিও প্রতিনিধি, বিদেশ থেকে বিভিন্ন প্রজেক্টের নামে কোটি কোটি টাকা বাংলাদেশে আনেন, বিল ভাউচার করে তারা খান, তাদের কোনো জবাবদিহিতা নাই। এই মানুষগুলো আজকে আমাদের রাষ্ট্র পরিচালনা করছে। এরা যাওয়ার পরে আমরা জানতে পারবো যে আমাদের বিল ভাউচারের কি অবস্থা করছে তারা। তো যার কারণে আমরা বলবো যে 1 বছরে তারা উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারে নাই, কিন্তু কয়েকটি কমিশন করেছে। এই কমিশনের কথাও কিন্তু আমরা অনেক, বিশেষ করে বিএনপি 31 দফা দিয়েছে, সেখানে প্রায় 60টি কমিশনের কথা বলা হয়েছে। এর ভিতরে প্রথমই হচ্ছে গিয়া সংবিধান সংশোধন কমিশন।
তো আমরা আশা করব বিএনপি হোক, জামাত হোক, যারাই কোনো জনগণের ভোটে নির্বাচিত হবে তারা আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের জন্য একটা পাঠযোগ্য বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।